আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি হাই ভোল্টেজ সিরিজের আরেকটা ভিডিওতে। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম 6টা চ্যাপ্টার থেকে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওই টপিকগুলো দেখবো, ঠিক আছে? মানে যে টপিকগুলো থেকে বিগত বছরে মেডিকেলে প্রশ্ন এসেছে বা আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা এই ক্লাসে কভার করার চেষ্টা করবো। আর আমার পরিচয়টা দিয়ে নেই, আমার নাম হলো ওমর সানি, আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। এখন আসি, শুরু করি না? আচ্ছা, ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার যেটা সেটা হলো তাপগতিবিদ্যা। এখন তাপগতিবিদ্যা থেকে আমাদের কি কি পড়তে হবে? তাপগতিবিদ্যা থেকে প্রথমে পড়তে হবে যে তাপমাত্রার যে স্কেলগুলো আছে, ঠিক আছে? তাপমাত্রার স্কেলগুলো, তারপর তোমার তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে, তিনটা সূত্র কে কে দিছে, তারপর তাপগতীয় প্রক্রিয়াগুলো, এন্ট্রপি, আর ওখান থেকে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই টপিকগুলো হলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, এই টপিকগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা তাহলে শুরু করি না? ফার্স্টে আসি তাপমাত্রা। তাপমাত্রাটা কি? তাপমাত্রা হলো পদার্থের একটা তাপীয় অবস্থা যা নির্দেশ করে কোন পদার্থ থেকে একটা পদার্থ থেকে অপর পদার্থে তাপ যাবে কি যাবে না। ধরো একটা বস্তু আছে এ, ঠিক আছে, আর একটা বস্তু আছে বি। এখন এটা তাপমাত্রা যদি হয় 10 ডিগ্রি সেলসিয়াস আর এটা তাপমাত্রা হয় যদি 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হবে, ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা যেটা ওটা থেকে আমরা তাপ প্রবাহের দিকটা পেতে পারি। এটা হলো মানে তাপমাত্রার একটা তাৎপর্য। আচ্ছা, এখন আমরা যে টপিকটা আসবো সেটা হলো তাপগতিবিদ্যার সূত্র। এখানে আছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এরপর প্রথম সূত্র, এরপর দ্বিতীয় সূত্র। ওই তিনটা আমি একসাথে লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি তাপগতিবিদ্যার তিনটা সূত্র আছে। তাপগতিবিদ্যার তিনটা সূত্র আছে। ফার্স্ট যেটা হলো শূন্যতম সূত্র, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এটা নেমনিকের সাথে মনে রেখো কোনটা কি আমরা পেতে পারি। যে এভাবে বলবা 0 1 2 2 টি ও ই, ঠিক আছে? 0 মানে হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, 1 মানে হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর 2 মানে হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা ধারণা পাই, তৃতীয় হলো টেম্পারেচার। টেম্পারেচার, আচ্ছা। আর তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, ঠিক আছে, 1 নম্বর সূত্র, ওটা থেকে আমরা ওটা হলো অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? ওতে কি অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, এটাকে আমরা দ্বারা ডি ইউ। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে, এটাতে আমরা এন্ট্রপি ধারণা পাই, এটা হলো এন্ট্রপি। এটা হলো তাপগতিবিদ্যা কোন সূত্র থেকে আমরা কোন মানে কি কি জানতে পারি। এখন আসি এই সূত্রগুলা কোন বিজ্ঞানী প্রদান করছে, শূন্যতম সূত্রকে প্রদান করছে, প্রথম সূত্রকে প্রদান করছে, দ্বিতীয় সূত্রকে প্রদান করছে, ঠিক আছে? আচ্ছা, যে শূন্যতম সূত্র, সূত্র এটা প্রদান করছে বিজ্ঞানী ফাউলার, বিজ্ঞানী ফাউলার। যে প্রথম সূত্রটা আছে, ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা দিছিল বিজ্ঞানী জুল। আচ্ছা, বিজ্ঞানী জুল। আর যদি বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, এটা সাধারণভাবে কে ব্যাখ্যা করছে, ঠিক আছে? যদি যদি বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে প্রদান করছে, তাহলে সেটা হলো বিজ্ঞানী জুল। আর যদি বলে সাধারণভাবে কে প্রকাশ করছে, সেক্ষেত্রে হবে বিজ্ঞানী ক্লসিয়াস, ঠিক আছে? ক্লসিয়াস। এবার আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র অনেকগুলো বিজ্ঞানী বলছে, ঠিক আছে, কার্নো, কেলভিন, তারপর মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ই দিছে, সংখ্যা দিছে। এটা কার্নো দিছে, কেলভিন দিছে, তারপর ক্লসিয়াস। দ্বিতীয় সূত্র সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিচ্ছে। আচ্ছা, এই সূত্রগুলো আমরা পড়ে ফেললাম। এখান থেকে এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে প্রথম যেটা দেখাইছি, মানে শূন্যতম সূত্র থেকে আমরা কি ব্যাখ্যা করতে পারি, প্রথম সূত্র থেকে আমরা কি ব্যাখ্যা করতে পারি, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা কি ব্যাখ্যা করতে পারি। এখন নেক্সট টপিক আসি। আচ্ছা, এগুলো লাগবে না। এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে, এটা ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। যদি বলা হয় কোন সূত্র, তাপগতিবিদ্যার কোন সূত্রটা ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়েছে, তাহলে হবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে? এই সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এখন নেক্সট টপিক আসছে, ঠিক আছে? এখন সেই তাপমাত্রা মাপার জন্য যন্ত্র লাগে, ঠিক আছে? তাপমাত্রা আমরা পরিমাপ করতে হবে, এই পরিমাপের যন্ত্র হলো থার্মোমিটার। এখন তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদার্থের বিভিন্ন ধর্মকে কাজে লাগানো হয়, ঠিক আছে? কি বললাম? তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদার্থের বিভিন্ন ধর্মকে কাজে লাগানো হয়। এখন যে ধর্মটা কাজে লাগানো হয় সেটাকে আমরা বলতেছি উষ্ণতামিতি ধর্ম, ঠিক আছে? এখন দেখো, যদি আমি বলি বিকিরণ থার্মোমিটার, মানে তাপমাত্রা পরিমাপ করার জন্য যা যে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে,
এটা হলো এক নম্বর হলো বিকিরণ পাইরোমিটার, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিকিরণ পাইরোমিটার, এটার ক্ষেত্রে পদার্থের কোন ধর্মটা কাজে লাগানো হয়? বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। আর এই বিকিরণ পাইরোমিটার দ্বারা প্রায় 500 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা পরিমাপ করা যায়। আর যদি প্রশ্ন আসে এভাবে সূর্যের তাপমাত্রা আমরা কোন থার্মোমিটার মধ্যে করতে পারি, মানে পরিমাপ করতে পারি, সেক্ষেত্রে হবে বিকিরণ পাইরোমিটার, ঠিক আছে? বিকিরণ পাইরোমিটার। এই বিকিরণ শব্দটা তখন দিবে না, শুধু দিবে পাইরোমিটার, ঠিক আছে? এটা খেয়াল দেখো। আচ্ছা, এখন যেটা বললাম এই যে বিকিরণ পাইরোমিটার উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রা পরিমাপ করা যায়, এমনকি সূর্যের তাপমাত্রাও পরিমাপ করা যায়। আর কয়েকটা জিনিস আছে এখানে, সেটা হলো থার্মোকাপল, ঠিক আছে? থার্মোকাপল নামে থার্মোমিটারে দুটি পদার্থের যুগল ব্যবহার করে, এটা তড়িৎ চালক শক্তি, এটা লিখে দিই তোমাদের। বিকিরণ পাইরোমিটার এটা ছিল বিকিরণ ধর্ম, ঠিক আছে? আর থার্মোকাপল এটা হলো তড়িৎ চালক শক্তি, ঠিক আছে? তড়িৎ চালক শক্তি, এই ধর্মটা কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। এখন নেক্সট টপিকটা হলো তাপমাত্রা পরিমাপের স্কেল। এখন তাপমাত্রা পরিমাপের জন্য আমরা তিনটা স্কেল ব্যবহার করি। আরো স্কেল আছে, কিন্তু তিনটা স্কেল মূলত ব্যবহার করা হয়। একটা হলো সেলসিয়াস, একটা হলো ফারেনহাইট, একটা হলো কেলভিন। কি বললাম? সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। এই সেলসিয়াস স্কেল তাপমাত্রা, ফারেনহাইট আর কেলভিন, নিচে আছে কেলভিন। আচ্ছা, এখন তোমাকে এখান থেকে কি প্রশ্ন করতে পারে? সেলসিয়াস স্কেলে একটা মান দিয়ে দিবে, ওটাকে বলবে ওই তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে কত, ঠিক আছে? অর্থাৎ একটা স্কেলের তাপমাত্রা আরেকটা স্কেলে রূপান্তর করতে দিবে। এখন এই রূপান্তরের জন্য একটা সূত্র আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাপমাত্রার স্কেল, এটা যে সূত্রটা, ঠিক আছে? টিসি মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, টিসি ডিভাইডেড বাই 5, টিএফ মানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা -32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টিকে মানে হলো কেলভিন স্কেলের তাপমাত্রা -273 ডিভাইডেড বাই 5। এই সূত্র ব্যবহার করে ধরো এখন দিল সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা দিল ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ওই 10 ডিগ্রি সেলসিয়াস আমরা ফারেনহাইট স্কেলে কত পাবো, তখন জাস্ট এই দুটো নিয়ে কাজ করবো। আচ্ছা, আমি করে দেখাই। ধরো টিসি ধরলাম 10, ঠিক আছে? দেওয়া আছে তোমাকে 10, এটা দেখলাম 5 আর কি টিএফ -32 ডিভাইডেড বাই 9। এখন দেখো সবকিছু মান জানা আছে, শুধু এই টিএফ হলো চলক। এখন জাস্ট যে কোন গুণ করে তারপর বাম পাশে ডানে নিয়ে যোগ বিয়োগ করে বের করতে পারবে টিএফ এটা। এভাবে যে কোনো একটা দেওয়া থাকবে আরেকটা বের করতে বলবে, ঠিক আছে? এখান থেকে এটাই আসে। আরেকটা জিনিস সেটা হলো তাপমাত্রার স্কেলের সাথে, ঠিক আছে? তাপমাত্রিক স্কেলের সাথে উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে? উষ্ণতামিতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? এটার সাথে সম্পর্কিত একটা সূত্র ব্যবহার করা হয়। সেটা হলো ধরো যে কোনো একটা তাপমাত্রা সেলসিয়াস স্কেল হতে পারে, ফারেনহাইট স্কেল হতে পারে, ওটা ধরলাম থিতা। ধরো থিতা, যে কোনো একটা থিতা মাইনাস থিতা আইস। আইস মানে কি? ওটার বরফ বিন্দু, মানে যে তাপমাত্রায় ওই বস্তুটা বরফে পরিণত হয়। বরফ বা মানে বরফ বিন্দু মানে কি? ধরো যে পানি, ঠিক আছে? পানি কত তাপমাত্রায় বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি বলতো স্টিম বিন্দু, পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, হলো পানির স্টিম বিন্দু, ঠিক আছে? এটাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। থিটা স্টিম মাইনাস থিটা আইস মানে কোনটা কি সেটা বললাম, বুঝছো? আচ্ছা, নেক্সট এখন উষ্ণতামিতিক ধর্মটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করি। উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে? এটা ধরলাম এক্স। এখন এই থিতা তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মটা ধরলাম আমি এক্স থিতা, ঠিক আছে? তাহলে এখানে লিখবো এক্স থিতা মাইনাস এক্স আইস, এক্স আইস আর এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই সূত্রের ম্যাথ কিন্তু আসে, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা দেখে রেখো, এটা একটা ম্যাথ আমি করাই দিতেছি। আচ্ছা দেখো, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার, ঠিক আছে? একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.57 ওহম, ঠিক আছে? একটা রোধের মান। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.53 ওহম পাওয়ার দেয়। 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পাওয়ার দিবে? থিটা মাইনাস থিটা আইস ছিল, ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল এক্স থিটা মাইনাস এক্স আইস আর এক্স স্টিম মাইনাস এক্স আইস। থিটা আর থিটা আইসের মান কত? 0। থিটা স্টিমের মান কত? 100। আবার থিটা আইসের মান কত? 0 গেল। এখন উপরে আসি, এক্স থিটার মান আমরা জানি না, এটা জানতে চাইছে। আর থিটার মান দেওয়া আছে দেখো 33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। থিটার মান আমরা ডাইরেক্ট বসাই দেখেন 33.3। আচ্ছা, এবার আসি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? 2.57। অর্থাৎ থিটা আইস কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত? 2.57। এক্স থিটা জানতে চাইছে আর 2.57, এই এক্স আইস 2.57। তারপর আবার এক্স স্টিম মানে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? 3.53, এই লিখলাম 3.53। আবার এক্স আইস এখানে আছে 2.57।
এই দেখো এই লাইনটাই ওখানে আছে, এই থিতা আর এই থিতা, আর নিচে 100 লাগছে কারণ এই দুটাই জিরো, এই দুটা জিরো হয়ে যায়, এই জন্য ডাইরেক্ট 100 লেখা আছে। এখন তুমি জাস্ট এই মেইন সূত্রে থাকবা, মেইন সূত্রে থাকলে অন্য যদি ঘোরা দেয়, যদি ফারেনহাইট স্কেল দেয় তাহলে পারবা, ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিক আসি, ঠিক আছে। কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান হয়, আর কোন তাপমাত্রায় কেলভিন আর সেলসিয়াস স্কেল সমান হয়, ঠিক আছে। কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মান একই হয়, এটা ডিরেক্ট মনে রাখো, -40 -40 ডিগ্রি সেলসিয়াস, মানে -40 ডিগ্রি সেলসিয়াস, আর ওই তাপমাত্রা -40 ডিগ্রি ফারেনহাইট হবে। 40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল একই মান দেয়, তো খেয়াল রেখো। আচ্ছা নেক্সট টপিক আসি আমরা, সেটা করলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি দিতে বলছিলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে বিজ্ঞানী জুল। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলে আসলে দেখো, ধরো একটা সিস্টেম আছে, ঠিক আছে, এখানে একটা সিস্টেম আঁকলাম। এখন এই সিস্টেমে আমি তাপ দিলাম ডিকিউ, ঠিক আছে, তাপ দিলাম ডিকিউ। তাহলে এই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে আর কিছু অংশ পরিবেশের উপর কাজ করতে খরচ হবে। কিছু অংশ কি বলছি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, ধরো এটার অভ্যন্তরীণ শক্তি আছে ডিইউ বৃদ্ধি পাইলো, আর পরিবেশের উপর ধরো এটা কাজ করলো ডিডব্লিউ। আমি ডি থিটা দিছি এই সিস্টেমে, ও কি করছে এইচ ডি থিটা দিয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে ডিইউ, আর পরিবেশের উপর কাজ করছে ডিডব্লিউ, ঠিক আছে। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, মানে গাণিতিক রূপ। কোন সিস্টেমে যদি আমরা তাপ বা কাজ বল দিই, মানে বল তো না, তাপই দিই, এখানে সবকিছু তাপ নিয়ে আলোচনা করা হবে। কোন সিস্টেমে যদি আমরা তাপ প্রয়োগ করি, সেটার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে আর কিছু অংশ পরিবেশের উপর কাজ করতে বা বাহ্যিক কাজে ব্যবহৃত হবে। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর এটা প্রধান করছে কে, বিজ্ঞানী জুল। আর যদি বলে সাধারণভাবে ব্যাখ্যা করছে কে, তাহলে হবে বিজ্ঞানী ক্লসিয়াস। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবো। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে, একমাত্র তাপমাত্রা পরিবর্তন হলেই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে, ঠিক আছে। আর যে বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে সম্পর্ক প্রদান করেন, মানে প্রথম সূত্র যে দিছে। আচ্ছা প্রথম সূত্রের কয়েকটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, ওইগুলো ইম্পর্টেন্ট আছে, ওগুলো পড়তে হবে। প্রথম সূত্র, ঠিক আছে, এই প্রথম সূত্র কাজ ও তাপের মধ্যে, কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে, কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। দেখো এই ডিডব্লিউ কি, কাজ না, আর ডি কিউ কি, তাপ না, তো প্রথম সূত্র কি কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করছে না, এটাই বলা হয়েছে। আর 2 নম্বর পয়েন্ট, সেটা হলো প্রথম সূত্রটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। প্রথম সূত্রের বৈশিষ্ট্য থেকে এই দুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে কিভাবে, কাজ ও তাপের মধ্যে নিজের কোনটি সম্পর্ক স্থাপন করে, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, না তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র বলতে কিছু নাই, ঠিক আছে, শূন্যতম সূত্র আছে, প্রথম সূত্র আছে, আর দ্বিতীয় সূত্র আছে, এটা গেল। আচ্ছা আমরা নেক্সট টপিকে আসি। এই ওই কথাটাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিউটনের সূত্রের একটা বিশেষ রূপ। আর এই বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলোই পয়েন্ট করে দেওয়া আছে সবগুলো ইম্পর্টেন্ট। এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, যে প্রথম কথা বললাম, এটা দিনটা আসছিল, ঠিক আছে, 16-17-তে। তুমি শুধু এই সূত্রটা দেখবা, ঠিক আছে, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এই সূত্রটা থেকে তুমি অলমোস্ট সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করতে পারবা। দেখো প্রথমটা কি, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ডিকিউ কি তাপ, আর ডিডব্লিউ কি কাজ, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, প্রথমটা দেখলাম। তারপর এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে, নির্দিষ্ট পরিমাণ কাজ পেলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, দেখছো। আবার নেক্সট, কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। এখন যদি আমি এটা জিরো করে দিই, ঠিক আছে, এটা জিরো করলে তার আমি এটা পাইবো না, তাহলে ডিইউ আর ডিডব্লিউ এটা জিরো হয়ে যাবে না, এটা যোগফল। অর্থাৎ আমি যদি তাপই না দিই তাহলে আমরা কাজ পাবো না। আর এখানে একটা এক্সেপশন আছে, সেটা হলো অভ্যন্তরীণ শক্তি কাজ হতে পারে, ওটা রুদ্ধতাপের পরিবর্তন, ওটা পরে আসতেছে, ঠিক আছে। কাজ ও তাপ একে অপরের সমতুল্য, প্রথম কথা দেই। আর শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার একটা বিশেষ রূপ এটা। প্রবাহের দিক সম্পর্কে আমরা জানতে পারি না, প্রবাহের দিক সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সময়। তাপের প্রবাহের দিক এটা আমরা কোন সূত্র থেকে জানতে পারি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এন্ট্রপি ধারণা পাই, আর এন্ট্রপি তাপ প্রবাহে বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, এটা ইম্পর্টেন্ট। তাপ সঞ্চালনের দিক আসলে বলছি, এখন লিখে দেই, তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, ঠিক আছে, দিক নির্দেশ, তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে কি এন্ট্রপি। আর এন্ট্রপি ধারণা আমরা কোন সূত্র থেকে পাই, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে, ঠিক আছে। আচ্ছা এগুলো লাগবে না, এটা যে লেখা দিয়েছিলাম ওইটাই, ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা জাস্ট এটাই সেটা আনছি, মাইনাস আছে, পজিটিভটা মাইনাস আছে, শেষ। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কখন ডিকিউটা পজিটিভ হবে, কখন ডিডব্লিউটা পজিটিভ হবে, তখন ডিইউটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে, ঠিক আছে। এখন ডিকিউ, ঠিক আছে, একটা ধরো সিস্টেম আগে, বা একটা সিলিন্ডার আছে, এই ধরো সিলিন্ডার, উপরে একটা পিস্টন, ঠিক আছে, সিলিন্ডার পিস্টন। এখন এখানে আমি তাপ দিলাম, এটার একটা ডিইউ, ঠিক আছে। এখন আমি যদি তাপ দেই, ডিকিউ পরিমাণ তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ যদি দেই, তাহলে এখানে ধরো বাষ্প আছে, বাষ্প রাখছি এখানে, এই বাষ্পগুলো তো ছোড়াছুড়ি করবে না, ছোড়াছুড়ি করলে এই যে পিস্টনটা আছে, পিস্টনটা একটু উপরে উঠে যাবে না, ধরলাম এই পিস্টনটা তখন এখানে আসলো, অর্থাৎ বস্তুর আয়তন এতটুকু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এই পরিমাণ আয়তনটা বৃদ্ধি পেয়েছে সিলিন্ডারের, তাহলে কিছু একটা কাজ হয়েছে না, আয়তন বৃদ্ধি পেয়েছে, মানে কি কাজ হচ্ছে, ওটা হলো ডিডব্লিউ।
এখান থেকে পর্যন্ত যে কাজটা হয়েছে ওটা হলো ডিডাব্লিউ। তাহলে আমরা ডিকিউ দিছি, ডিইউ আর ডিডাব্লিউ পাইছি, ঠিক আছে? এটা লিখলাম। এখন ডিকিউ, ডিডাব্লিউ আর ডিইউ। এখন ডিকিউ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, ডিডাব্লিউ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, আর ডিইউ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, এটা মনে রাখবা। আমরা যদি তাপ দেই তাহলে পজিটিভ, তাপ দিলে। আর যদি সিস্টেমটা তাপ ছাইড়া দেয় তাহলে হলো ডিকিউর মান নেগেটিভ, বা তাপ বর্জন করলে, তাপ বর্জন, এটা ডিকিউটা শেষ, ঠিক আছে? এখন আসি ডিডাব্লিউ। সিস্টেম যদি কাজ করে, সিস্টেম যদি কাজ করে মানে পরিবেশের উপরে কাজ করবে, সিস্টেম যদি কাজ করে তাহলে সেটা হলো পজিটিভ কাজ। পজিটিভ কাজ কখন হবে, যখন ওই সিস্টেমটা পরিবেশের উপর কাজ করবে। এখন পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে ওই কাজটা হবে ঋণাত্মক কাজ। কি হবে এটা, এটা বোঝা এখান থেকে বোঝা যাবে। ধর এখানে পিস্টনটা ছিল না, পিস্টনটা এখানে আসছে, এটা ছোটাছুটি করার পর পিস্টনটা এখানে আসছে। এখন ধরো তুমি উপর থেকে বল প্রয়োগ করলা, উপর থেকে বল প্রয়োগ করলে এটা আবার এখানে এসে পড়বে না, ধরা আবার এখানে এসে পড়ছে। তাহলে কি আয়তনটা কমছে না বাড়ছে? কমছে না। তাহলে যদি কমে তাহলে কি আমরা এই সিলিন্ডারটার উপর কাজ করছি, অর্থাৎ সিলিন্ডারটাকে আমরা সিস্টেম চিন্তা করছি, তাহলে সিলিন্ডারের উপর কাজ করছি, ওটা হচ্ছে ডিইউ ডিডাব্লিউ নেগেটিভ, কারণ এটা সিস্টেমের উপর কাজ করা হয়েছে। এখন সিস্টেম যদি কাজ করতো তাহলে ডিডাব্লিউ তো পজিটিভ। আশা করি বুঝতে পারছো, পজিটিভ আর নেগেটিভ। আর ডিইউ এটা সহজে বোঝা যায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে ডিইউটা পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস করলে ডিইউটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ, এটা হলো ডিকিউ কখন পজিটিভ হয়, ডিডাব্লিউ কখন পজিটিভ হয়, ডিইউ কখন পজিটিভ হয়, নেগেটিভ হয়, এটা ঠিক আছে? ডিকিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয় বা সিস্টেম তাপ গ্রহণ করে, আর ঋণাত্মক কখন হবে, যখন সিস্টেম তাপ হারায় বা তাপ বর্জন করে, একই না? আচ্ছা, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক। আবার সিস্টেম দ্বারা পরিপাশের উপর কাজ হলে, পরিপাশের উপর কাজ হলে, ঠিক আছে, তখন ডিইউ ধনাত্মক হবে। আর পরিপার্শ্ব যদি বা পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে ডিইউটা নেগেটিভ হবে। প্রথম সেটা সীমাবদ্ধতা কি, একটা প্রথম বললামই, তাপ প্রবাহের দিকটা এটা ব্যাখ্যা করতে পারে না। তাপ প্রবাহের দিক কোন সূত্রে ব্যাখ্যা করা যায়, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। এর এক মানে কিটা সীমাবদ্ধতার মধ্যে এটা একটা অন্যতম। উষ্ণ বস্তুতে তাপ শীতল বস্তুতে প্রবাহিত হলে শীতল বস্তু থেকে তাপ কখনো উষ্ণ বস্তুতে প্রবাহিত হয় না। এটা কেন হয় না, এটা প্রথম সূত্রটা ব্যাখ্যা করা যায় না, এটা দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? আর কোন সিস্টেমে প্রযুক্ত তাপের কিছু অংশ কাজে পরিণত হয়, পুরোটা কেন কাজে পরিণত হয় না এটাও ব্যাখ্যা করতে পারে না, এটাও দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করা যায়। দ্বিতীয় সূত্র কি বলে, এফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান, বা সম্পূর্ণ তাপটা আমরা কাজে রূপান্তর করতে পারবো না, কিছু না কিছু ক্ষয় হবেই, ঠিক আছে? আর তাপের প্রবাহের দিক সম্পর্কে যেটা বললাম, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? মানে পয়েন্টটার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাপ প্রবাহের দিক সম্পর্কে ব্যাখ্যা করতে পারে না। আবার বলতেছি, তাপ প্রবাহের দিক কোন সূত্রে ব্যাখ্যা করা যায়, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা, ঠিক আছে? এখন কতগুলো তাপগতিক প্রক্রিয়া আছে, ঠিক আছে? এগুলো অনেক ইম্পর্টেন্ট। তাপগতিক প্রক্রিয়া দাও, তাপগতিতে 4টা প্রক্রিয়া আছে। এখানে তোমাদের 4টা প্রক্রিয়া, তাপগতিক প্রক্রিয়ার মধ্যে 4টা প্রক্রিয়া আছে, 4টা প্রক্রিয়া, 4টা প্রক্রিয়া আছে। 4টা প্রক্রিয়া কি কি? ফার্স্ট সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? সেকেন্ড রুদ্ধতাপীয়, তারপর সমচাপ, আর হলো সম আয়তন। এখন পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন দুইটা, এটা হলো সমষ্ণ আর রুদ্ধতাপীয়, ঠিক আছে? প্রশ্ন আসলে এই দুটো থেকে আসবে, সমষ্ণ আর রুদ্ধতাপীয়। আর সমচাপ আর সম আয়তনটা পড়ে রাখো। সমষ্ণ প্রক্রিয়া কি, যে প্রক্রিয়া তাপগতিক প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সমষ্ণ মানে শব্দ দেখে বোঝা যাচ্ছে তাপমাত্রা স্থির থাকে, টি স্থির থাকবে, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকবে, ডিকিউটা স্থির, ডিকিউ ইকুয়াল 0, মানে তাপের পরিবর্তনটা 0, আর ডিটি ইকুয়াল 0, মানে তাপমাত্রার পরিবর্তনটা 0, ঠিক আছে? আবার সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া হলো চাপটা স্থির থাকবে, তাই আমি বলতে পারি ডিপি মানে চাপের পরিবর্তন, এটা ইকুয়াল 0। আবার সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডিভি ইকুয়াল 0। এখন এই চারটা তো বললাম, ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে একটা এক্সট্রা আছে। আমি কি বলছিলাম, একমাত্র যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর কোনোভাবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে পারবে না, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা হ্রাস পেলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। এখন ডিটি যেহেতু 0 হইতাছে, মানে কি তাপমাত্রার পরিবর্তনটা 0, তাহলে এখান থেকে আমি বলতে পারি না অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা 0। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তনটা 0 হয়, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা 0 হয়। এবার সে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস হলো এন্ট্রপি, ঠিক আছে? এন্ট্রপিটা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? এটা হলো সমচাপ আর সমায়তন। এখন সমষ্ণ প্রক্রিয়া কয়েকটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা প্রক্রিয়ারই কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে আমরা দুইটা সবচেয়ে ভালো করে দেখব, একটা সমষ্ণ আর একটা রুদ্ধতাপীয়। দুটো হেডলাইন দাও, সমষ্ণ আর রুদ্ধতাপীয় দুইটা। সমষ্ণ প্রক্রিয়া আমি কি বলছি, তাপমাত্রা স্থির, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনটা 0, লিখলাম ডিটি ইকুয়াল 0, আর কি বলছি ডিইউ ইকুয়াল 0। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলছি, ডিকিউ ইকুয়াল 0, মানে তাপের কোনো চেঞ্জ হতেছে না। আর এন্ট্রপি হলো স্থির, এন্ট্রপি আনচেঞ্জ থাকতেছে, এন্ট্রপি স্থির। এখন আসলে নেক্সট পয়েন্টগুলো আর বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? এখন আমরা যদি একটা ধরো একটা আছে, একটা সিলিন্ডার, ঠিক আছে? এখন আমি এটাকে তাপ দিব, তাপ দিলে এটা কাজ করবে। ধরো ডিডাব্লিউ এখান থেকে এখানে আসলো, ওই সেম সিলিন্ডার আর পিস্টনটা চিন্তা করো, এখানে ফাঁসে ছিল, এখানে আসলো, ডিডাব্লিউ কাজ করলো, ঠিক আছে? কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলছে, তাপমাত্রা স্থির থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে ডিটি এটা সবসময় 0 হইতেছে, ঠিক আছে? এখন তাপ দিলে তো তাপমাত্রা বাড়ার কথা, কিন্তু এখানে তাপমাত্রা 0 হইতেছে। এখন যে যদি তাপ বাড়ে, ঠিক আছে, এখন তাপ বাড়লে চারপাশে সরাই যেতে হবে না, যেহেতু আমার তাপমাত্রাটা স্থির থাকতে হবে। এখন যদি তাপমাত্রা বাড়ে তাহলে তো সমষ্ণ প্রক্রিয়া হলো না।
এখন সমষ্ণ প্রক্রিয়া হলে কি, যদি তাপ বাড়ে ওই তাপটা চারপাশে ছড়াই যেতে হবে। এখন ছড়াই যেতে হলে এই পাত্রটাকে সুপরিবাহী হতে হবে না? সুপরিবাহী না হলে তো তাপমাত্রা যদি বাড়ে তাহলে তো বাইরে যেতে পারবে না তাপটা, ঠিক আছে? এই জন্যই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা সুপরিবাহী হতে হবে, পাত্রটা সুপরিবাহী বা সিস্টেমটা সুপরিবাহী। আচ্ছা, আর দেখো এটা সুপরিবাহী হলো, ঠিক আছে? এখন এটা তো তাপ ছাড়বে, তাপ ছাড়বে কোথায়? পরিবেশে না? তাই পরিবেশটা কি তাপ গ্রাহী হতে হবে না? অর্থাৎ এরা যদি তাপ ছাড়ে, তাপ নেওয়ার তো থাকতে হবে, অর্থাৎ পরিবেশটা তাপগ্রাহী হতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস, সুপরিবাহী হতে হবে, কি পাত্রকে সুপরিবাহী হতে হবে, আর এটাকে তাপগ্রাহী হতে হবে, পরিবেশটাকে তাপগ্রাহী হতে হবে। আর সমস্ত প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা পুরো অপোজিট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পাত্রটা এর বলছে সুপরিবাহী, এটা হতে হবে কুপরিবাহী, ঠিক আছে? কুপরিবাহী বা তাপরোধক, মানে তাপটা যদি বের হতে না পারে এই জন্য। আর আসি সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোনটা ধীর প্রক্রিয়া কোনটা মানে দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে? এটা এই জিনিসটা আবার দেখো, আবার একটা ধরো স্ক্রিনে রাখি, ঠিক আছে? এখন এটায় তাপ দিতাছি ডিকিউ। আমি কি বলছি, সমস্ত প্রক্রিয়ায় এটা তাপটা যদি বাড়ে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে পরিবেশের ছাইরা দেবে, পরিবেশের ছাইরা ওই তাপমাত্রা স্থির রাখবে ডিটি, এটা সমস্ত প্রক্রিয়া, ডিটি কেও জিরো রাখবে। এখন যদি আমি হঠাৎ করে বাড়াই তাহলে কি টিটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে না? ধরো ডিকিউটা আমি হঠাৎ করে বাড়াই দিছি, মানে দ্রুত বাড়াই দিছি, তাহলে তো ডিটির একটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটা মান হয়ে যাবে, ডিটির একটা পরিবর্তন হয়ে জিরো থাকবে না। তখন মানে ওই চারপাশের পরিবেশের সাথে ওই তাপটা বিনিময় করার সময় পাবে না যদি খুব দ্রুত প্রক্রিয়া হয়। এই জন্য সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা প্রক্রিয়াটা খুব ধীর প্রক্রিয়া করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আবার বলি একটা জিনিস, এটা যদি আমি তাপ দেই, ঠিক আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তখন তো এই পরিবেশের সাথে মানে বিনিময় করার সময়টা পাবে না, এই জন্য এটা খুব ধীর প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলছিলাম, অর ডিকিউটা স্থির আছে, ডিকিউ এটা জিরো। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ হয়, অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ হয়। এখন দেখো ডিকিউ জিরো মানে কি, কোনো তাপ দিতেছেও না কোনো তাপ নিতেছেও না, অর্থাৎ তাপ গ্রহণ বর্জন কোনটা হইতেছে না। এখন এটা দ্বারা যদি কাজ হয় ডিইউ, ঠিক আছে, তাহলে তো অভ্যন্তরীণ তাপমাত্রা এটা বাড়বে না, বাড়বে বা কমবে? কারণ কি এটার মানে অভ্যন্তরীণ শক্তির দ্বারা যদি কাজ হয় তাহলে তাপমাত্রাটা কি কমবে না? এখন তাপমাত্রা যদি কমে, এখন পরিবেশের সাথে তো আস্তে আস্তে এটা বিনিময় করা শুরু করবে। যদি আমি আস্তে আস্তে করি, ধীরে ধীরে করি, যদি আমি আস্তে আস্তে কমাই থাকি, আস্তে আস্তে কমাই থাকি, তাহলে তাপটা বর্জন করা শুরু করবে। এই জন্য আমার হঠাৎ করতে হবে, হঠাৎ বা খুব তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করলে যাতে তাপটা বিনিময় করার সময় না পায়, ঠিক আছে? এই জন্য এটা খুব দ্রুত প্রক্রিয়া। আচ্ছা, এই পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি ধ্রুব থাকে বা জিরো হয়, এন্ট্রপি কোনো পরিবর্তন হয় না, আর সমস্ত প্রক্রিয়া কেন ধীর প্রক্রিয়া বলা হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেন দ্রুত প্রক্রিয়া বলা হয়, আসলে বুঝতে পারছো? এখন জাস্ট পয়েন্টগুলো তাকাই দিই, যেগুলো যেগুলো বলছি, যেগুলো বললাম। সমস্ত প্রক্রিয়া ক্ষেত্রে কি বলছিলাম, সুপরিবাহী পাত্রে রাখতে হবে, তারপর পরিবেশ বা পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রাহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে, ঠিক আছে? আর চাপের পরিবর্তন খুব ধীরে ধীরে করতে হবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, দেখো গ্যাসকে একটি কুপরিবাহী পাত্রে রাখতে হবে, আর চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রাহিতা কম হতে হবে, ঠিক আছে? আর খুব দ্রুত সংগঠিত হবে। এই ছিল পয়েন্টগুলো আশা করছি বুঝতে পারছো। এখন পয়েন্টগুলো যেহেতু বলছো এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই এমসিকিউতে কিন্তু এগুলো ঘুরাই দেয়, মানে রুদ্ধতাপীয়টা সমস নদীতে দিয়ে দেয় আর সমস্যাটা রুদ্ধতাপীয়তে দিয়ে দেয়, ঠিক আছে? এটা খেয়াল রেখো, এই জিনিসগুলো পড়তে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় থেকে, ঠিক আছে? সমস্যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য গেল। আর সমচাপ আর সমায়তন এটা একটু বলে যায়, ঠিক আছে? সমচাপ আর সমায়তন, এটা আর সমায়তন। সমচাপ প্রক্রিয়া আমরা কি বলছিলাম, চাপটা ধ্রুব থাকে, অর্থাৎ ডিপি ইজ ইকুয়াল জিরো। আমরা সেই মানে তাপগতিবিদ্যার যে মেইন সূত্রটা ছিল ওটা ফিরে যাবো, কি ছিল, ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডি ডাব্লিউ। এখন আমরা ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ, এখন ডি ডাব্লিউ হলো পি ডি ভি। এখন দেখো পিটাকে আমি স্থির রাখছি, এখন যেহেতু কাজ হইতেছে কিভাবে, শুধু আয়তনের পরিবর্তন হইতেছে। আর সমায়তন প্রক্রিয়া, ঠিক আছে, সমায়তন প্রক্রিয়া কি বলছি, ডিভি ইকুয়াল জিরো, মানে কি আয়তনের কোনো পরিবর্তন হইতেছে না। আয়তনের যদি পরিবর্তন না হয় তাহলে কাজ শূন্য হবে, আয়তনের পরিবর্তন না হলে কি হবে, কাজ শূন্য হবে। কাজ যদি শূন্য হয় আমি যে পরিমাণ তাপ দিব ডিকিউ, ওই পুরাটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, ডাব্লিউ ইজ ইকুয়াল পিডিভি না। এখন সমায়তন প্রক্রিয়া তো কি আয়তনের কোনো পরিবর্তন হইতেছে না, তাহলে কাজ শূন্য হবে, যেহেতু ডিভি ইকুয়াল জিরো। শেষ পর্যন্ত যে পরিমাণ আমি তাপ দিব ওই পরিমাণে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, ঠিক আছে? এটা ছিল সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপ আর সমায়তন প্রক্রিয়া। আশা করছি বুঝতে পারছো। আর এখান থেকে কতগুলো সূত্র আছে, ঠিক আছে? চারটা প্রক্রিয়া তো বুঝতে পারছো কোনটা কি, ঠিক আছে? আর কোনটা কি, মানে এখন সমস্ত প্রক্রিয়া কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ, তারপর সমচাপ প্রক্রিয়া কাজ, আর সমায়তন প্রক্রিয়া কাজ। সমায়তন প্রক্রিয়া তো কাজ জিরো। এখন কোন সূত্র, মানে তাপগতীয় যে সিস্টেমগুলো আছে বা তাপগতীয় যে রাশিগুলো আছে ওই রাশিগুলোতে আমরা কাজের সূত্রটা ওটা ডিরাইভ করবো, ঠিক আছে, বা বের করবো। সমস্ত প্রক্রিয়া কৃত কাজ কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ কি, সমায়তন আর সমচাপ, মানে কোনটা কৃত কাজ কি। সমায়তন প্রক্রিয়া কৃত কাজ কি বলছিলাম, আয়তনের পরিবর্তন শূন্য, তার মানে কৃত কাজ শূন্য, ডাব্লিউ ইকুয়াল জিরো। সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল, ঠিক আছে, এটা সূত্রটা মনে রাখো, এনআরটি লন ভি2 ডিভাইডেড বাই ভি1। এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার কাজ, ঠিক আছে, এনআরটি লন ভি2 ডিভাইডেড ভি1। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ সেটা হলো ডাব্লিউ ইকুয়াল আর ডিভাইডেড বাই গামা -1 × T2 - T1। সূত্রগুলো জাস্ট একবার দেখে যাও, ঠিক আছে?
বলা যায় না, দিতে পারি। আর সমচাপ প্রক্রিয়া বললাম তো, পি ডিভি, এটাই জাস্ট। আচ্ছা, এই কাজটা যদি শেষ হয় তাহলে দ্রুততাপের মানে যে যে পরিবর্তন, তাপগতীয় পরিবর্তনগুলো সমষ্ণ পরিবর্তন, দ্রুততাপের পরিবর্তন, সমচাপ পরিবর্তন এবং সম আয়তনের যে পরিবর্তন, ঠিক আছে, তাহলে এটা শেষ হলো। মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলতেছি আমরা মোলার আপেক্ষিক তাপ। এখন মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে হতে পারে আর স্থির আয়তন হতে পারে, ঠিক আছে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে বলতেছি আমরা সিপি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে বলতেছি আমরা সিপি। আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে আমরা বলতেছি সিভি, ঠিক আছে। সিপি আর সিবি এদের অনেক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এখন সিপি আর সিবি নরমাল দুটো সূত্র একই, কিউ ডিভাইড বাই এন ইন্টু ডিটি আর কিউ ডিভাইড বাই এন ইন্টু ডিটি। এখন একটা জিনিস আছে, কোনটা বড়, সিপি বড় না সিভি বড়, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। সেটা হলো সিপি গ্রেটার দেন সিভি আর সিপি লেস দেন সিভি, ঠিক আছে। সপ্তমী থেকে দিতে পারে সিপি লেস দেন সিভি। একটা জিনিস চিন্তা করো, এটা সূত্র থেকে বলতে পারো, যেমন সিপি মাইনাস সিভি একটা ফর্মুলা আছে, সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, ওটা থেকে বলতে পারো সিপি গ্রেটার দেন সিপি। আর এটা যদি তুমি বুঝতে চাও, ধরো কি বলছি, সিপি কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর সিভি কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন সিপি বলছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর সিভি বলছি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন একটা সিস্টেম চিন্তা করো, নরমাল একটা সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডার এখানে একটা পিস্টন আছে, এখন এটাকে আমি ডিকিউ তাপ দিতেছি। যখন সিভি হবে, ঠিক আছে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তখন কি আয়তনটা তো কোনো পরিবর্তন হইতেছে না, এটা তো আর উঠতেছে নামতেছে না, এটা এক জায়গায় আছে। এখন আমি যে ডিকিউটা দিমু পুরাটা ডিউতে কাজে লাগবে, ঠিক আছে। আর যখন সিপি করো মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তখন এটা ওঠানামা করবে, যেহেতু আয়তন এখানে ফিক্স না। ওঠানামা করলে কিছু অংশ ডিউতে যাবে আর কিছু অংশ ডিডাব্লিউতে যাবে। এটা জাস্ট একটা কথা চিন্তা করতে পারো, ধরো তোমাকে একটা দুইজন মানুষ আছে, ঠিক আছে, একটা মানুষ আর আরেকজন মানুষ, ওরে বলছে 10 মিটার গিয়া আবার এই জায়গায় মানে আগের জায়গায় ফিরে আসতে, 10 মিটার গিয়া আবার আগের জায়গায় ফিরে আসতে, ঠিক আছে। তাহলে ওর সময় লাগবে ধরলাম T1। আরেকজন মানুষ ওরে বলছে তুই 10 মিটার যাবি, ঠিক আছে, 10 মিটার যাইতে বললে এখানে একটা পাথর আছে, এই পাথরটা সহ এখানে নিয়ে আসতে, তো ওর কিন্তু কষ্ট বেশি হবে না, ওটা ধরলাম T2। এখন জাস্ট নর্মালি চিন্তা করো, T1 বেশি হবে না T2 বেশি হবে? T2 বেশি হবে না, যেহেতু ওই শুধু গিয়া ফিরে আসতেছে আর ওরা বলতেছে একটা পাথর নিয়ে ফিরে আসতে, আর একটু সময় বেশি লাগবে। এখন দেখো সেম কিছু চিন্তা করো, এই সিভি রে বলতেছে শুধু ডিউ বাড়াইতে আর সিপি রে বলতেছে কি ডিউর সাথে ডিডাব্লিউ করতে, তা সিপি বেশি লাগবে না? নরমালি সিপি গ্রেটার দেন সিভি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যেটা বললাম, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে, তাপ ধারণ ক্ষমতা। আর এটাই স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হলো সিভি। আর সিপি সিভির পার্থক্য, ঠিক আছে, সিপি ও সিভি পার্থক্যের ক্ষেত্রে ভৌত ব্যাখ্যা আমি যেটা দিলাম এটাই। আর যে ফর্মুলাটা বলছিলাম সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, আচ্ছা এই ফর্মুলাটাই, এটা প্রতিবার জানা লাগবে না, শুধু এই সূত্রটা জানবা, সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এতটুকু মনে রাখলে হবে। আর আর এর মান তো জানে মনে হয় 8.314 জুল পার কেলভিন মোল ইনভার্সন, এই এককটা ভালো করে মনে রাখুন। আচ্ছা এখানে দেখো কতগুলো সূত্র আছে, ঠিক আছে, এই সব সূত্রগুলো আমি একসাথে লিখে দিই, তাহলে মনে থাকা সহজ হবে। এই সূত্রগুলো, ঠিক আছে, একসাথে লিখে দিলাম, একসাথে মনে রাখো। এখন গামা এর মান, ঠিক আছে, গামা এর তাৎপর্য আছে, গামা এর এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটা মান, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটা মান আর ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আরেকটা মান। গামার মান, ঠিক আছে, এটা হলো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আর দ্বিপারমাণবিক, আর হলো ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এটা হলো 1.67, এটা হলো 1.40, ঠিক আছে, আর এটা হলো 1.33 পারমাণবিক। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান আর ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান, ঠিক আছে। এখন এক পারমাণবিক গ্যাস কোনগুলো আছে? এক পারমাণবিক গ্যাস হলো নিষ্ক্রিয় গ্যাসগুলো, ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন। তারপর দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলো আছে? সেটা হলো অক্সিজেন, তারপর তোমার নাইট্রোজেন, এটা দুটো পরমাণু। আর এক পারমাণবিক ক্ষেত্রে কি বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ওগুলো, ঠিক আছে। আর ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, মিথেন সরি, মানে বহু পারমাণবিক, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। এটা ছিল সূত্রগুলা আর গামা এর মান, ঠিক আছে। আর গামা এর মানে একটা তাৎপর্য আছে, ওটা লাগবে। আর গামাটা কি? এই সিপি ডিভাইড বাই সিভি, ঠিক আছে, এটা অনুপাত, সিপি ডিভাইড বাই সিভির অনুপাত হলো গামা। গামার কি গুরুত্ব আছে? কোন গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়, ঠিক আছে। আণবিক বিন্যাস মানে কি বুঝাইছে এটা? যেমন আমি বললাম কি, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান একটা, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান আরেকটা, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান আরেকটা। এখন আমি যদি গামার মানটা জানতে পারি, তাহলে কি আমরা বলতে পারবো না এটা মানে কত পারমাণবিক গ্যাস, সেটাই বলছে। আণবিক বিন্যাসটা আমরা জানতে পারি। আর শব্দের বেগটা জানতে পারি। শব্দের বেগ নির্ণয়ের একটা সূত্র আছে, ভি ইকুয়াল রুট ওভার গামা পি, মানে ওখানে গামা ইউজ করা হয়, এই জন্য বলতে শব্দের বেগ। ওই সূত্র আমাদের বই নাইকা, জানার দরকার নেই। আর গ্যাসের দ্রুত তাপ প্রক্রিয়া পরিচালনার জন্য গামা ব্যবহার করা হয়। যে সূত্রটা লেখা দিয়েছিলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট, এটা কিন্তু দ্রুত তাপের প্রক্রিয়ার ক্ষেত্রে, এই তিনটাই দ্রুত তাপের প্রক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ দ্রুত তাপের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা গামার মান ইউজ করতেছি, সেটাই বলছি।
দ্রুততাপী প্রক্রিয়া পরিচালনার জন্য গামা এর মান জানা প্রয়োজন। তো তিনটা জিনিস পাই আমরা, একটা হলো আণবিক বিন্যাস, একটা হলো শব্দের বেগ, আর একটা হলো দ্রুততাপী প্রক্রিয়া পরিচালনার জন্য গামা এর মান প্রয়োজন। তিনটা মনে রেখো, বুঝলা তো? এখন বোঝার পরে জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? এই যেটা আমি অনেকবার বলছিলাম, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এই লাইনটা এখানে আসবে বলে, হ্যাঁ, এই যে অভ্যন্তরীণ শক্তি শুধু এর তাপমাত্রার উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তি শুধু এর তাপমাত্রার উপর নির্ভর করে। আর অন্য কিছু পরিবর্তন হলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন নেই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, ঠিক আছে? আর এটা মেয়ারের প্রকল্প বলা হয়, এটা দেখতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে লাগবে না। আচ্ছা, আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবার বলতেছি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে প্রদান করছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনেকগুলো বিজ্ঞানীরা প্রদান করছে, কার্নো, তারপর কেলভিন, তারপর ক্লসিয়াস, সবাই নিজের নিজের বিবৃতি দিচ্ছে, ঠিক আছে? ওই বিবৃতি দরকার নেই। আর তাপগতিবিদ্যার একটা মূল কথা যেটা বলছিলাম, এফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান, অর্থাৎ যে পরিমাণ তাপ দিবা ওটা সম্পূর্ণ তুমি কাজে পরিণত করতে পারবা না, কিছু না কিছু লস হবে, সিস্টেমের থেকে কিছু না কিছু লস হবে। এটা কি বলছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা কি পাই? তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি। এটা কি বলছিলাম? 0 1 2 2, ঠিক আছে? ওটাতে মনে রাখো 0 1 2 2, টি ও ই। শূন্যতম সূত্র তাপমাত্রা, তারপর প্রথম সূত্র অভ্যন্তরীণ শক্তি হতে, ঠিক আছে? তারপর দ্বিতীয় সূত্র এন্ট্রপিতে, এন্ট্রপি। এবার আসি প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে। অর্থাৎ ধরো আমি, আচ্ছা দেখাই, যেমন বরফ ছিল, ঠিক আছে? বরফ থেকে আমি পানিতে পরিণত করলাম, এখানে পানি হয়ে গেছিল, ঠিক আছে? বরফ থেকে পানিতে পরিণত করলাম, আবার যদি পানি থেকে বরফে পরিণত হয়, তাহলে এই প্রক্রিয়া হবে প্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? মানে একটা অবস্থা থেকে আরেক অবস্থায় গিয়ে আবার যদি আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া। আর একটা অবস্থা থেকে অপর অবস্থায় গিয়ে যদি ফিরে আসতে না পারে, সেটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন এখান থেকে বৈশিষ্ট্যগুলো লাগবে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তোমরা কি করবা, জিনিসটা এইভাবে লিখবা, ঠিক আছে? এই প্রত্যাবর্তী প্রক্রিয়া এক সাইডে লিখবা আর অপর সাইডে লিখবা অপ্রত্যাবর্তী, ঠিক আছে? এইভাবে লেখা দুইটার পয়েন্ট একসাথে পড়বা, এটার পয়েন্টগুলো একসাথে পড়বা, এটার পয়েন্টগুলো একসাথে পড়বা, মানে সাথে সাথে থাকলে তোমাদের মনে থাকবে সহজে, ঠিক আছে? আচ্ছা, বইয়ে তোমার উপর নিচে করে দেওয়া আছে এখানে, যদি আমি যাই, এই যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে তুলনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 30টা দেওয়া আছে। এখন আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে আসি, জিনিসগুলো পড়তে বললাম, ঠিক আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া লেখা দুটো একসাথে লিখে রাখবা, তাহলে মনে থাকবে সহজ। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে অবক্ষয় ফলাফলটা থাকে না। এখন অবক্ষয় ফলাফল কি কি হতে পারে, এটা যদি আমি দেখি, অস্থিতিস্থাপকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চৌম্বকীয় হিস্টেরেসিস, ঠিক আছে? এগুলো হলো অবক্ষয় ফলাফল। এই অবক্ষয় ফলাফলগুলো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে থাকবে না, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে থাকবে। এখন প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়া ওই একটা বৈশিষ্ট্য, সেটা খুবই ধীরে ধীরে সংঘটিত হবে। প্রত্যাবর্তী প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হবে, এটা কেন বলছে আচ্ছা এটা দেখাই। আবার সেই সেম বৈশিষ্ট্য, ঠিক আছে? ধরো এই জিনিসটার উপর আমি কিছু ভর চাপাই দিছি, ঠিক আছে? এখন আমি যদি হঠাৎ করে একটা বড় মানের বল প্রয়োগ করি, ঠিক আছে? এগুলো সব দূরে চলে যাবে, এগুলো সব ধর সিটে চলে গেছে, তাহলে এটা এই পিস্টনটা যেটা ছিল এটা আমার উপরে এসে যাবে, আর তো নিচে ফিরে আসবে না। নিচে কি ফিরে আসবে? ফিরে আসবে না। এখন যদি আমি ধীরে ধীরে করতাম, ঠিক আছে, মানে ধীরে ধীরে বল প্রয়োগ করতেছি, ধীরে ধীরে পাথরগুলো উপরে উঠতেছে, আবার যদি আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিই, আবার এটা আস্তে আস্তে পাথরগুলো ভরের কারণে আস্তে আস্তে নিচে চলে আসবে, অর্থাৎ যে অবস্থায় ছিল আবার সেই অবস্থায় চলে আসবে। এই জন্য প্রত্যাগামী প্রক্রিয়া সবসময় ধীরে সংগঠিত করতে হয়, অপ্রত্যাগামী প্রক্রিয়া দ্রুত সংগঠিত করা হয়। আরেকটা জিনিস সেটা হলো, দেখো, প্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে, এটা হলো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই জিনিসটা আবার প্যাচ লাগানো, এই জিনিস প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে, এটা হলো অস্বতঃস্ফূর্ত, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটা কিন্তু স্বতঃস্ফূর্ত, ঠিক আছে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কেন? কারণ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তোমার এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? আর প্রত্যাবর্তী প্রক্রিয়া এটা এন্ট্রপি আনচেঞ্জ থাকে। কারণ কি? দুইটা জিনিস মনে রাখবা, দুইটা জিনিস, একটা হলো অভ্যন্তরীণ শক্তি আর এন্ট্রপি। এটা শুধু অবস্থানের উপর নির্ভর করে, বুঝছো? অভ্যন্তরীণ শক্তি আর এন্ট্রপি, অভ্যন্তরীণ শক্তি কি শুধু তাপমাত্রার উপর নির্ভর করতেছে, আর এন্ট্রপি কি শুধু অবস্থানের উপরে, আদি অবস্থান আর শেষ অবস্থান। এটা তুমি যেভাবে ঘুরে যাও আবার যেভাবে ঘুরে ফিরে আসো, ঠিক আছে? যদি তোমার এই অবস্থানে থাকে, এই অবস্থানে যে এন্ট্রপি সেটাই থাকবে, আর এই অবস্থানে যে এন্ট্রপি সেটা থাকবে, তুমি যেভাবে ঘুরে যাও, ঠিক আছে? এই জন্য এদের আগে স্টেট ফাংশন বলা হয়, ঠিক আছে? স্টেট ফাংশন, এটা লাগবে না অবশ্য, স্টেট ফাংশন তোমার লেখা দিয়ে জেনে রাখো। এটা গেল প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে? এই যে প্রকৃতিতে সব প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে, আর এটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে? আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি হঠাৎ বা দ্রুত আর স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। আচ্ছা, যেটা বললাম, প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি অতি ধীর প্রক্রিয়া, অপরদিকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া। তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়া এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, তারপর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত ও একমুখী প্রক্রিয়া। তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়া কি বলছিলাম? কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, যে অবস্থায় গেছিল আবার সেই অবস্থায় ফিরে আসে। আর পক্ষান্তর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। এরপর আমরা নেক্সট বই চলে এসেছিল কার্নো ইঞ্জিন, ঠিক আছে? কার্নো চক্র বা কার্নো ইঞ্জিন। ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো একটা আদর্শ ইঞ্জিন কল্পনা করছিল, যে বুঝছো, মানে এমন একটা ইঞ্জিন কল্পনা করছিল যেটা তার কর্মদক্ষতা উনি 100% পেতে চাইছে, অর্থাৎ যে পরিমাণ তাপ দিতেছি ওই পুরাটা উনি কাজে পরিণত করতে চাইছে। এটা বিজ্ঞানী কার্নো চাইছিল।
ওইটারই একটা রূপ দিয়েছে, সেটা হলো কার্নো ইঞ্জিনের রূপ, ঠিক আছে। এখন কার্নো ইঞ্জিনে কি করা হয়, এখন ইঞ্জিনের বর্ণনা সেগুলো বেশি ইম্পর্টেন্ট না, ইঞ্জিনের যে ধাপগুলা সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কার্নো চক্র একটি প্রত্যাকারী প্রক্রিয়া, এটা খেয়াল রেখো। আর যে ধাপগুলো, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আর চতুর্থ ধাপ। কার্নো চক্র কয়টা ধাপে সমানে গঠিত? 4টা ধাপে সমানে গঠিত। এখন কোন ধাপে কি ঘটে ওটা একসাথে লিখে দিই, ঠিক আছে। কোন ধাপে কি হয়, প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে রুদ্ধ ধাপে প্রসারণ, তৃতীয় ধাপে সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপে রুদ্ধ ধাপে সংকোচন। আর কোন ধাপে কি ঘটে এটা ইম্পর্টেন্ট। এরপর তাপ ইঞ্জিন, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে ছিল, সেটা হলো কার্নো ইঞ্জিনে। কার্নো ইঞ্জিনে কার্যনির্বাহী বস্তু হিসেবে কি ব্যবহার করা হয়, সেটা হলো আদর্শ গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। এই আদর্শ গ্যাসকে কার্যকরী পদার্থ হিসেবে ব্যবহার করা হয় কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, এটা মনে রাখো। আর কি কি উপাদান আছে এগুলো জাস্ট দেখে রাখতে পারো, ঠিক আছে, অত ইম্পর্টেন্ট না। এরপর আসি তাপ ইঞ্জিন, ঠিক আছে। এই ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করা হয়, সেটাকে আমরা বলছি তাপ ইঞ্জিন। এখন তাপ ইঞ্জিনের মধ্যে আছে বাষ্প ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন আর হলো ডিজেল ইঞ্জিন, ঠিক আছে, ইত্যাদি। এখন আসি তাপ ইঞ্জিনের যে মূলনীতি, ওটা তুমি দেখেন। ধরো একটা উৎস আছে, ঠিক আছে। এই উৎস থেকে আমি কিউ টু তাপমাত্রা বা কিউ তাপমাত্রা প্রদান করলাম, কিউ ওয়ান, ঠিক আছে। কিউ ওয়ান তাপমাত্রা প্রদান করলাম। এরপরে ও কি করলো, এখানে গিয়া কিউ টু তাপমাত্রা ত্যাগ করলো, কিউ টু তাপমাত্রা ত্যাগ করলো। আমি কিউ ওয়ান প্রদান করছি, প্রদান করার পর ওই এখানে গিয়ে কিউ টু তাপমাত্রা ত্যাগ করছে, মাঝখানে ওই ডাব্লিউ পরিমাণ কাজ করছে, ঠিক আছে। আমি একটা বস্তুকে কিউ ওয়ান পরিমাণ তাপ দিছি, ওই বস্তুটা কিউ টু পরিমাণ তাপ ত্যাগ করছে, মাঝখানে ডাব্লিউ পরিমাণ কাজ করছে। ডাব্লিউ পরিমাণ কাজটা কি হবে দেখো, ডাব্লিউ ইকুয়াল কিউ ওয়ান মাইনাস কিউ টু না, মানে আমি ওর এটা দিছিলাম আর ওই এতটুক মানে রেখে দিছে, তো মাঝখানে যতটুকু ছাড়ছে ততটুকু তো কিউ ওয়ান মাইনাস কিউ টুই হবে। আবার একবার বলি, ধরো আমি ওকে 10 টাকা দিলাম, ঠিক আছে, 10 টাকা দিলাম। একটা বস্তু আছে, ধরো একটা মানুষ আছে এখানে, এই মানুষটাকে আমি 10 টাকা দিলাম, ঠিক আছে। ও এখানে গিয়া 5 টাকা ফেরত দিল আরেকজনকে, 5 টাকা ফেরত দিল। তা ওই 5 টাকার তো কিছু করছে না, ওই করাটাকে আমরা বলছি কাজ। এখন কিভাবে বুঝলাম 5 টাকা কিছু করছে, এই 10 টাকা থেকে আমরা 5 টাকা বিয়োগ দিছি না, একইভাবে যে কিউ ওয়ান থেকে আমরা কিউ টু বিয়োগ দিলাম, বিয়োগ দিলে আমরা কাজটা পাইছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। কর্মদক্ষতা, সেটা হলো ইটা। এটা কিভাবে প্রকাশ করা হয়, আমরা কি দিছি আর কি পাইছি, ঠিক আছে। এটা মনে রাখবো, আমরা কি দিছি আর কি পাইছি। আমরা দিছিলাম কি কিউ ওয়ান না, আর আমরা যে মানে ফলাফলটা পাইছি কাজটা, সেই কাজটা কি কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটাই। আমরা কি দিছি আর কি পাইছি, ঠিক আছে, সেটাই কর্মদক্ষতা। মানে আমরা যে কাজ এটা দিছি কাজ করার জন্য, মানে ইনপুট যেটা দিছি, ইনপুট আর আউটপুট, সোজা ভাষায় এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। আউটপুট আমরা কি পাইছি। এখন কিউ ওয়ান কিউ ওয়ান কে যদি ভাগ করি শেষে থাকে ওয়ান, ঠিক আছে। এটা হয়ে থাকে না ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। এটা হলো তোদের কর্মদক্ষতার সূত্রটা, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। আবার এটা সমান ওয়ান মাইনাস, একইভাবে এটা ইকুয়াল ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান। দুটাই কিন্তু কর্মদক্ষতার সূত্র, শেষে গুণ 100% আছে, ওটা মানে পার্সেন্টেজে প্রকাশ করতে চাও। এখন দুটা ইটা সূত্র, এখন এই দুটা ইটা সূত্র থেকে আমরা বলতে পারি না কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান, দুটা কিসের সূত্র ছিল, কর্মদক্ষতার সূত্র। দুটা যদি কর্মদক্ষতার সূত্র হয়, এই দুটাকে আমরা ইকুয়াল বলতে পারি না। ইকুয়াল থেকে আমরা কি পেতে পারি, এই কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান ইকুয়াল টি টু ডিভাইড বাই টি ওয়ান, এটা বলতে পারি না আমরা। কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান ডিভাইড বাই টি টু ডিভাইড বাই টি ওয়ান। আর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটা মাইনাস চলবে, কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান আর টি টু ডিভাইড বাই টি ওয়ান, এই সূত্রটা মেনে চলবে। এরপর আমরা নেক্সট আসি এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, ঠিক আছে। কর্মদক্ষতা যেটা সূত্র দেখাইলাম ওইটাই, ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। আর 100% যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাও, আর আবার এখানে নিচে আছে প্রবলেম, এই যে ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান। এই কার্নো ইঞ্জিনের দক্ষতা ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান আর কিউ টু ডিভাইড বাই টি ওয়ান এক সূত্র। এই ম্যাথটা করো, তাপমাত্রা কত বাড়াতে হবে, ঠিক আছে, ডেল টি এর মান বের করতে বলছে। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা শর্টকাট আছে, ওটা দেখে দিই তোমাদের। শর্টকাটটা হলো ধরো কত তাপমাত্রা কি বলছে, কত বাড়বে, ঠিক আছে। এই ডেল টি এটা ইকুয়াল ডেল এন ইন্টু টি ডিভাইড বাই ওয়ান মাইনাস ইটা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ইটা টু। এটা মানে ডিরেক্ট যদি এই সূত্র বসাতে হলো মান চলে আসে, সে করে দেখে এটা তাপমাত্রা কত বাড়বে বলছে, ঠিক আছে। ডেল এন হলো কর্মদক্ষতার পার্থক্যটা, এখানে কর্মদক্ষতা আছে 50% আর 60%, তাহলে কর্মদক্ষতার পার্থক্য কত, 10%। ডেল এন হলো 10 আর টি হলো টেম্পারেচার, ঠিক আছে। টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আমাদের কেলভিনে নিতে হবে। 200 কেলভিনে কি করতে হয়, 273 দ্বারা যোগ করতে হয়, 273 273 27 300, ঠিক আছে, 10 ইন্টু 300। আচ্ছা, ওয়ান মাইনাস ইটা ওয়ান মানে কি, ওয়ান মাইনাস এটা ওয়ান ইজ 50%, 50% আমরা কি বলতে পারি 0.5 না। 50% মানে কি 50 ভাগ 100, এই শূন্য শূন্য কাটা আর 10 এর 5 ভাগ করলে 0.5, 1 মাইনাস 0.5 আর এটা হলো 60%, তাহলে 1 মাইনাস 0.6,
1 মাইনাস 0.6, এটা 0.5 ইন্টু 0.4। আচ্ছা, এটা তো ছিল 10%, ঠিক আছে? 60% থেকে 50%, 10%। আর 10% আমরা বলতে পারি 0.1, তাহলে এটা কত হবে? 30, যেহেতু দশমিক এক ঘর কমে যাবে 30। আর এটা কত হইতেছে? 0.20, আর উপরে আছে 30। এই কাটাকাটি করতে হবে, জাস্ট যেটা মান আসবে এটা। আচ্ছা, আমরা নেক্সট টপিকে আছি, ঠিক আছে? হিমায়ক। এখন তাপ ইঞ্জিনের ক্ষেত্রে উল্টাটা হলো হিমায়ক। তাপ ইঞ্জিন কি ছিল? আমরা তাপ নিয়ে ওটাতে কাজ সম্পাদিত করছি, আর এটা হলো তোমার ওই সিস্টেমটার উপর কাজ সম্পাদিত হইতেছে, ঠিক আছে? ওটা হলো সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদিত করছে, আর এটা হলো সিস্টেমের উপর পরিবেশ কাজ সম্পাদিত করতেছে, ঠিক আছে? রেফ্রিজারেটর বা হিমায়ক কি সিস্টেমের উপর পরিবেশ কাজ সম্পাদিত করছে সেটা। এখন রেফ্রিজারেটর বা হিমায়ক, এটা কি বলছি? তাপ ইঞ্জিনের পুরোটা উল্টা। আচ্ছা, রেফ্রিজারেটর বা হিমায়ক কি? হিমায়কের তোমরা নর্মাল একটা উদাহরণ দেখো, যেমন হলো ফ্রিজ। ফ্রিজ কি করে? আশেপাশে যে আমরা আশেপাশে তাপমাত্রা তো বেশি থাকে, আর ফ্রিজের ভিতরে তাপমাত্রা কি কম থাকে না? অর্থাৎ ফ্রিজ কি করে? নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ বর্জন করে, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ বর্জন করে ভিতরের জিনিসটাকে শীতল রাখে। এই রেফ্রিজারেটর বা হিমায়ক হলো সেম। রেফ্রিজারেটর বা হিমায়ক নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ বর্জন করে ওটাকে শীতল রাখে, ঠিক আছে? বুঝতে রাখে। এখন রেফ্রিজারেটর বা হিমায়ক থেকে যেটা লাগবে সেটা হলো রেফ্রিজারেটর কর্মদক্ষতা, ঠিক আছে? এটা কর্মদক্ষতা লাগবে এটা। আচ্ছা, রেফ্রিজারেটর বা হিমায়ক কি করে? ফার্স্টে ধরো Q1, এটা তাপমাত্রা আছে, ঠিক আছে? ধরো এই বস্তুর তাপমাত্রা Q1, আমি এটার উপরে একটা কাজ করলাম, ঠিক আছে? ডাব্লিউ পরিমাণ কাজ করে কি করলাম, এই Q1 তাপমাত্রাটা Q2 মানে বাইরে যে তাপমাত্রা ওইখানে বর্জন করলাম, Q1 তাপমাত্রা বর্জন করলাম। এখন Q2 কেন লিখলাম? কারণ এখানে Q1 এর সাথে ডাব্লিউ যোগ হয়েছে। এই Q1 আগে ছিল, সাথে আমি ডাব্লিউ যোগ করে ওটাকে বাইরে পাঠালাম, মানে এই তাপকে বাইরে পাঠালাম। তো আমি বলতে পারি না এখানে Q2 ইকুয়াল Q1 প্লাস ডাব্লিউ। এখন কর্মদক্ষতা সেই পুরাতন সূত্র, আমি কি দিছি? দিছি কি আমি ডাব্লিউ, আর আমার যে মেন এমটা আউটপুট কি? আমি Q1টাকে বাইরে পাঠাইছি। তো Q1 কি দিছি আর আমি কি পাইছি, অর্থাৎ Q1টাকে আমি অপসারিত করতে পারছি, ঠিক আছে? এখন এখানে লিখছিলাম আমি কি Q2 প্লাস Q1 ইকুয়াল ডাব্লিউ, বা আমি লিখতে পারি না ডাব্লিউ ইকুয়াল Q2 মাইনাস Q1, এগুলো লিখতে পারি Q1, আর ডাব্লিউ টাকে লিখতে পারি Q2 মাইনাস Q1, Q2 মাইনাস Q1। এটা হলো রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতা সূত্র। আর এই Q1 আর Q2 আর এই Q1 এর জায়গায় জাস্ট তুমি কি বসাইতে পারো আবার, ঠিক আছে? কি বসলে আরেকটা সূত্র এসে বলবে, এটা ইকুয়াল T1 ডিভাইড বাই T2 মাইনাস T1, ঠিক আছে? এই সূত্রটাও করতে পারো, দুটাতে করা যায়। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতা এটা 2 থেকে 6 এর মধ্যে থাকে, এটা মনে রাখো। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতা 2 থেকে 6 এর মধ্যে হয়ে থাকে। এই কর্মদক্ষতা 2 থেকে 6 এর মধ্যে হয়ে থাকে, 2 টু 2 টু 6 রেফ্রিজারেটরের ক্ষেত্রে। রেফ্রিজারেটর বা হিমায়ক এটা ক্ষেত্রে 2 টু 6 এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? কর্মদক্ষতার সূত্র Q1 ডিভাইড বাই Q2 মাইনাস Q1। আর যে ডাব্লিউ ইকুয়াল, এটা তো বললাম আমি সরবরাহিত কাজ, মানে আমি কি দিছি আর যেটা অপসারিত করছি, মানে আমার মেন যেটা ছিল তাপটাকে Q1 তাপটাকে অপসারণ করা। আর এই যে কার্যকৃত সহগ কে এর মান 2 থেকে 6 এর মধ্যে থাকে, 2 থেকে 6 এর মধ্যে হয়ে থাকে। আর এখান থেকে কিছু লাগবে না। আচ্ছা, নেক্সট আসি এন্ট্রপি বা বিশৃঙ্খলা। এন্ট্রপি কি? কোন সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ টাকা। আরো সোজাভাবে বলতে চলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রশ্ন না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে রাশিটা আমরা স্থির বলে বিবেচনা করে দিয়েছি ওটা হলো তোমার এন্ট্রপি। এন্ট্রপি এন্ট্রপি জিনিসটাকে আমি কি বলতেছি? বিশৃঙ্খলতার পরিমাপ, বিশৃঙ্খলতার পরিমাপ। আচ্ছা, বুঝলাম বিশৃঙ্খলতার পরিমাপ। এখন কোন সিস্টেমের, ঠিক আছে, তাপ রূপান্তরের অক্ষমতা বা অপ্রাপ্ততাকে এটা এন্ট্রপি বলা হয়, এটা সংজ্ঞা দিচ্ছে। এটা কোন সিস্টেমের তাপ রূপান্তরের বা তাপ প্রবাহের যে অক্ষমতা সেটাকে আমরা এন্ট্রপি বলতে পারি। এখন এখান থেকে যেটা প্রশ্ন আসে সেটা হলো কোন পদার্থের এন্ট্রপি বেশি, কোন পদার্থের এন্ট্রপি কম? এটা মনে রাখবা, গ্যাসীয় পদার্থের এন্ট্রপি সবচেয়ে বেশি, গ্যাসীয় পদার্থের এন্ট্রপি সবচেয়ে বেশি। এটা যে বইয়ের শেষের দিকে দেওয়া আছে প্লাজমা, এটার এন্ট্রপি কম, ঠিক আছে? সবচেয়ে কম এন্ট্রপি, এটা হলো বইয়ের শেষের দিকে দেওয়া আছে, কিন্তু অনুশীলনীতে এটা দেওয়া আছে কঠিন পদার্থের এন্ট্রপি কম, ঠিক আছে? সবচেয়ে কম তোমাদের অনুশীলনী যে প্রশ্নগুলো এন্ট্রপি কম। তাহলে সাজেস্টেড কি থাকবে? যদি প্রশ্নটা আসে তাহলে অনুশীলনী থেকে যদি দিয়ে দেয় তাহলে কঠিন দেখানো বেটার, ঠিক আছে? কঠিন পদার্থের এন্ট্রপি এটা হলো বইয়ের ভিতর আছে, ঠিক আছে? প্লাজমার এন্ট্রপি যে বেশি সবচেয়ে কম, এটা হলো বইয়ের ভিতর আছে। আর এটা গেল। আর মহাবিশ্বের এন্ট্রপি সর্বদা মানে সর্বদা বৃদ্ধি পাচ্ছে। কোন রাসায়নিক বিক্রিয়া, এই লাইনটা মনে রাখো, কোন রাসায়নিক বিক্রিয়া সবসময় সেদিকে সংঘটিত হবে যেদিকে এন্ট্রপি বাড়ে। কি বললাম? কোন রাসায়নিক বিক্রিয়া বা ভৌত রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়া হোক, ওই বিক্রিয়াটা এমন ভাবে সংঘটিত হবে যেন এন্ট্রপি বাড়তেছে। ধরো, আচ্ছা নর্মাল সেট হচ্ছে একটা গ্লাস নিলাম, ঠিক আছে? এই গ্লাসের মধ্যে পানি আছে, ঠিক আছে? এই পানির মধ্যে ধরো আমি 1 চামচ লবণ বা চিনি ঢাললাম, লবণ বা চিনি ঢাললাম। এখন লবণ বা চিনি ঢালার পর কি হবে দেখবা, সাথে সাথে এটা মানে গোলায় যাবে না, নাই হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। এই পানিটা এই পানির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে চারদিকে ছড়াই যাবে না?
চারদিকে সরে যাওয়া মানে কি বিশৃঙ্খলতা বাড়তেছে, অর্থাৎ বিশৃঙ্খলতা বাড়তেছে, অর্থাৎ প্রতিটা ঘটনা এমন ভাবে ঘটবে যাতে এন্ট্রপি বাড়ে, অর্থাৎ মহাবিশ্বের প্রতিটা ঘটনা এমন ভাবে ঘটবে যাতে এন্ট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, আর এন্ট্রপি বাড়তে থাকলে এক সময় এটা শেষে বলা হয়েছে পৃথিবীর বা মহাবিশ্বের তাপের মৃত্যু হয়ে যাবে, কারণ এন্ট্রপি যদি বাড়তে থাকে তখন সকল বস্তু তাপমাত্রা একসময় সমান হয়ে যাবে, তখন সেটাকে বলে পৃথিবীর তাপের মৃত্যু। ঠিক আছে, আর এন্ট্রপি তাৎপর্য এটা দেখো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট করে যেগুলো দেওয়া থাকে ওগুলো সব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ঠিক আছে, আচ্ছা এন্ট্রপির একটা সূত্র আছে, ওটা লিখে দিই, ডিএস ইকুয়াল ডিকিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এন্ট্রপি এস হলো এন্ট্রপি, আর ডি হলো তাপ, আর টি হলো তাপমাত্রা। ঠিক আছে, এখন আসি এই তাৎপর্যগুলো। এন্ট্রপি একটি প্রাকৃতিক রাশি যা তাপ ও পরম তাপমাত্রার অনুপাতে সমান, যেটা হলো তাপ আর পরম তাপমাত্রার অনুপাতে সমান। ঠিক আছে, গেল একটা। এবার তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। প্রথমে বলছিলাম তাপ সঞ্চালনের দিক কে নির্দেশ করে, এন্ট্রপি। আচ্ছা এটি বলছে তাপগত অবস্থা পরিবর্তন নির্দেশ করে, আর তাপমাত্রা ও চাপের নিয়ে অনুভব করা যায় না। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট যোগ করবা, সেটা হলো রুদ্ধতাপী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, রুদ্ধতাপী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। আরেকটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। এই দুটো পয়েন্ট অ্যাড করে নিই। আচ্ছা এই যে কথা বললাম, প্রকৃতিতে সকল ভৌত বা রাসায়নিক বিক্রিয়া এমন ভাবে সংঘটিত হয় যাতে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। আচ্ছা এই যে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, শুধু হেডলাইন গুলো। তারপর অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়, জাস্ট হেডলাইন গুলো। এই পৃথিবীর তাপের মৃত্যু, কারণ কি পৃথিবীর এন্ট্রপি বাড়ছে এবং অসীমের দিকে যাচ্ছে, এবং এন্ট্রপি যদি বাড়তে থাকে তাপমাত্রা এক সময় সমান হয়ে যাবে, সকল বস্তু তাপমাত্রা সমান হয়ে যাবে, যখন এই অবস্থাকে বস্তু পৃথিবীর তাপের মৃত্যু বলে। আচ্ছা প্রথম চ্যাপ্টার শেষ।